নমস্কার বন্ধুরা, লোপামুদ্রা সিনে ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল গেছে শিশু দিবস, 14ই নভেম্বর শিশু দিবস। আমরা অনেকদিন থেকে একটা কথা আমাদের প্রাচীন সাহিত্যে দেখে এসেছি এবং আমরা সেটা বিশ্বাস করে এসেছি। সেই কথাটা হলো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু আজকের দুনিয়ায় শুধুমাত্র দুধে ভাতে থাকলেই হবে না, আমার সন্তানকে থাকতে হবে সুরক্ষিত। আর সেই সন্তানকে সুরক্ষিত রাখতে, অর্থাৎ আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে একটা অভিনব জিনিসের সন্ধান আজ সবার জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে। সেটা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে স্টেম সেলের সংরক্ষণ, যে স্টেম সেল ভবিষ্যৎ প্রজন্মকে অনেকগুলো ডিজিজের হাত থেকে রক্ষা করতে পারে। মানে এই স্টেম সেল ম্যাচ করে তবেই কিন্তু ভবিষ্যতে অনেক ডিজিজ থেকে মানুষকে প্রোটেকশন দেওয়া সম্ভব। মানে পুরোপুরি কিওর করে দেওয়া যাবে এই কথাটা কখনোই বলা হচ্ছে না, কিছুটা সুরক্ষিত রাখা যাবে। এবং সেটা কি, তার জন্যই চলে এসেছি আজ আমরা কড লাইফ ইন্ডিয়ার কলকাতা সেন্টারে, যেটা রয়েছে আমতলার কিছুটা আগে। এটা দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত, বিষ্ণুপুর থানার মধ্যে পড়ে এই জায়গাটা। এটা বাগেরহাট পোল, এখানেই রয়েছে কড লাইফ ইন্ডিয়া, যারা কিন্তু এই স্টেম সেল সংরক্ষণের বিশেষ কাজটা করে থাকছে। আজ সেখানে ঘুরে দেখাবো এবং জানাবো অনেক কিছু। সুবিশাল প্রান্তরের মধ্যে এই কড লাইফ ইন্ডিয়ার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, নীরবে শহর থেকে অনেকটা দূরে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এই তাদের পরিধি। রমেশচন্দ্রদেব স্মৃতিরক্ষা সমিতির সদস্যদের জন্য ডক্টর প্রশান্ত চৌধুরীর নেতৃত্বে একটি সেমিনার অনুষ্ঠিত হলো। আমার সঙ্গে পেয়ে গেছি কড লাইফের একজন ব্লাড ব্যাংক টেকনিশিয়ানকে, জয়িতা ম্যাম। জয়িতা ম্যামের কাছে আমি জানতে চাইবো যে এটা কেন আমরা করবো, এর প্রয়োজনীয়তাটা কি। দেখুন, সবার প্রথমে আমি বলবো এটা খুব প্রিসিয়াস একটা জিনিস, আপনি তো সবসময় পাবেন না, এটা একটা ওয়ান টাইম কালেকশন। তো আমার মতে এটা প্রত্যেক বাবা মায়ের তাদের সন্তানকে একটা গিফট দেওয়া উচিত। অ্যাট ফার্স্ট একদম প্রথম গিফট কী হতে পারে, আমি সন্তানকে সমস্ত রকম অসুখ থেকে সুরক্ষিত রাখবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় এর থেকে ভালো উপহার আপনি আপনার বাচ্চাকে আর কিছু দিতে পারবেন না। যেখানে সদ্য হওয়া বাচ্চার কড টিস্যু এবং কড ব্লাডকে কড লাইফ খুব যত্ন সহকারে ক্রায়োপ্রিজার্ভেশন করে, যেখানে ইন ফিউচারে বেবি যদি কোনো ডিজিজের হয়, যেমন ধরুন থ্যালাসেমিয়া হতে পারে, সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে, বা এই ধরনের আরও অনেক রকম ডিজিজ আছে যেখান থেকে আপনি আপনার বাচ্চাকে সুরক্ষিত ভবিষ্যৎ দিতে পারেন। সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটি বাবা মায়ের উচিত স্টেম সেল ব্যাংকিং করা। তার জন্য এটা কি করণীয়, মানে সন্তান সম্ভাবা মায়েদের কি করা হয় ডেলিভারির সময়? ডেলিভারির সময় তাদের কিছুই করার নেই, যদি তারা স্টেম সেল ব্যাংকিং করতে চান, যদি তাদের পক্ষে সেটা পসিবল হয়ে থাকে, তাহলে তারা কড লাইফের সেলস টিম বা ধরুন কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করতে পারেন। টোল ফ্রি নাম্বার থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করলে কাস্টমার সাপোর্ট অবশ্যই আগে করতে হয় না, তাহলে তারা নিজেরাই কন্ট্যাক্ট করে দেবে। ডেলিভারির সময় প্রসেসটা কি করা হয়? ডেলিভারির আগে কড লাইফের তরফ থেকে একটি করে কিট ব্যাগ দেওয়া হয় মাদারদের, তাদের সেগুলো ক্যারি করতে হয় হসপিটালে। অ্যান্ড দেন এগ্রিমেন্ট সাইন করতে হয় কড লাইফের সাথে, কবে কখন ডেলিভারি হচ্ছে সেই ডিটেলসটা ভালো করে জানাতে হয় কড লাইফের ফ্লেবটমিস্টকে, তারা সঠিক সময় পৌঁছে যায়। আর কিছুই তাদের করার নেই, শুধু এইটুকু মানে যোগাযোগ করলেই হবে। আর গিয়ে এটা কি করা হয় যখন ডেলিভারি হয়, তখন কি করা হয়? আফটার ডেলিভারি কড টিস্যু অ্যান্ড কড ব্লাডকে কালেকশন করা হয়। অ্যান্ড কত সময়ের মধ্যে? 3 মিনিটের মধ্যে কালেকশন করে সেটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে 4 to 37, যেটা অলরেডি বক্সের মধ্যে মেনটেন করা থাকে, তার জন্য মিক্স দেওয়া থাকে। সেখানে শুধুমাত্র প্রিজার্ভেশন করবে, নিয়ে নেবে, কালেক্ট করবে ফ্লেবটমিস্ট, দেন আমাদের ফেসিলিটিতে আসবে, রিসিভিং, সাইন আউট, প্রসেস, প্রিজার্ভেশন। আর এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে কতদিন সময় লাগে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব, উইদিন 72 আওয়ার্স। 72 ঘন্টার মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট ফ্রম কালেকশন টু প্রসেস।
আচ্ছা, আর এই সংরক্ষণটা কত দিন পর্যন্ত করা যায়? ম্যাক্সিমাম 75 ইয়ার্স পর্যন্ত। তার মধ্যে যদি কেউ কোনো রকম এই যতগুলো ব্যাধির কথা উল্লেখ আছে আর কি, এটা সম্ভবত 82, তো সেই রকম ব্যাধিতে যদি কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে তখন ট্রান্সপ্লান্ট করার জন্য এই যে স্টেম সেলটা, তার জন্য কি আগে ক্রস ম্যাচ করা হয়? হ্যাঁ, এই যে টাইপিং করা হয়, সেটা করে যদি দেখা যায় যে এই স্টেম সেল দিয়ে নতুন যে গ্রোথটা পসিবল, তখন ট্রান্সপ্লান্ট হয়। মানে এক্ষেত্রে আর কোনো সমস্যার কিছু পরবর্তী সময়ে নেই, আর শুধু বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে তখন মায়ের ওই আম্বিলিক্যাল কর্ডটা, মায়ের উচিত শুধুমাত্র কর্ড লাইফের সাথে যোগাযোগ করা যে আমরা এটা প্রিজার্ভ করছি। এই মুহূর্তে সঙ্গে পেয়ে গেছি কর্ড লাইফ ইন্ডিয়ার ল্যাব ডিরেক্টর ডক্টর প্রশান্ত চৌধুরীকে, এবং সঙ্গে রয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট ল্যাব ম্যানেজার শ্রীমতী তৃষা চ্যাটার্জি। আমি চলে যাব প্রথমে ডক্টর চৌধুরীর কাছে। ডক্টর চৌধুরী, আপনাদের এই কর্ড লাইফ ইন্ডিয়া কত সালে কলকাতায় প্রতিষ্ঠিত? 2008 সালের এপ্রিল মাস থেকে আমাদের এই কর্ড লাইফ ইন্ডিয়ার ব্যাংকের লাইসেন্স পাওয়া এবং তার জার্নি শুরু। আপনি ব্যক্তিগতভাবে এই জিনিসটার প্রতি আকৃষ্ট হয়েছেন কিভাবে? বুঝতে পারলাম যে থ্যালাসেমিয়াকে কিওর করার জন্য বা সম্পূর্ণ নিরাময় করার জন্য স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন হচ্ছে একমাত্র পদ্ধতি। তো সেই স্টেম সেলটা যদি বোন ম্যারো থেকে নেওয়া হয় বা পেরিফেরাল ব্লাড থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে এই জিনিসটা একটু ব্যথা সাপেক্ষ হয়। কিন্তু দেখা গেল যে কর্ড ব্লাড এই পার্টিকুলার সেলগুলোর একটা অপরিসীম আধার, এবং সেটা খুব ভালো টাইপের স্টেম সেল এই কর্ড ব্লাডে থাকে। এবং এই কর্ড ব্লাড ব্যাংকিংটা আমি শিখে আসার পরে যখন দেখলাম যে এইখানটা এরকম একটা কর্ড ব্লাড ব্যাংক তৈরি হচ্ছে, তখন আমরা ইন্টারভিউ দেওয়ার পরে আমি এখানে যখন চান্স পেয়ে তারপরে এই কর্ড ব্লাড ব্যাংকটা আমাদের সিঙ্গাপুরে একটা গ্রুপ আছে কর্ড লাইফ গ্রুপ বলে, সেই গ্রুপ যখন এখানে এই কর্ড ব্লাড ব্যাংকটা তৈরি করলো, তখন আমি তাদের সঙ্গে মানে শরিক হয়ে যাই বা জয়েন করি। আর এই কর্ড ব্লাড ব্যাংক কিভাবে আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারে, সেইটা যদি আপনার থেকে একটু নাটসেলে জানতে। আমাদের প্রচুর রোগ, যেটা আগে এখনকার দিনে আমরা প্রচুর হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বা রক্তের ক্যান্সার জাতীয় যে রোগ বা রক্তের কিছু ডিসঅর্ডার যেরকম থ্যালাসেমিয়া, সিকল সেল ডিজিজ বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এই রকম কিছু রোগের এই কর্ড ব্লাড দিয়ে কিন্তু সম্পূর্ণ চিকিৎসা করে তাকে নিরাময় করা সম্ভব হয়। এবং এখন বিজ্ঞানটা আস্তে আস্তে যেদিকে এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কিছু নার্ভ ডিসঅর্ডার লাইক সেরিব্রাল পলসি, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, এইগুলোও কিন্তু কর্ড ব্লাড দিয়ে চিকিৎসা করা যাচ্ছে। ভবিষ্যতে আমরা এটাও দেখতে পাবো বলে মনে হচ্ছে, কারণ রিসার্চটা অনেক দূর এগিয়ে গেছে, যেরকম টাইপ 1 ডায়াবেটিস বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্টের কিছু রোগপত্র, এইগুলোও কিন্তু এই স্টেম সেল দিয়ে চিকিৎসিত ভবিষ্যতে হতে পারে। সুতরাং এইরকম একটা কর্ড ব্লাড ব্যাংকে যদি কর্ড ব্লাড রাখা থাকে, আমরা সবাই জানি যে মেডিকেল ইন্স্যুরেন্স আমরা যখন অসুস্থ হই তখন সেখানে আমাদেরকে টাকা দিয়ে চিকিৎসিত করতে সাহায্য করে। কিন্তু আজকে যদি আমরা কিছু পরিমাণ টাকা দিয়ে কর্ড ব্লাডটাকে স্টোর করতে পারি, ভবিষ্যতে এটা কিন্তু আমাদের একটা চিকিৎসারই একটা পদ্ধতি হিসেবে আমাদের জীবনটাকে বাঁচাতে ভবিষ্যতে সাহায্য করতে পারে। আমি স্পেসিফিক্যালি বললাম ডায়াবেটিস আর হাইপারটেনশন জনিত হার্টের রোগ এবং লিভার সিরোসিস, এইগুলো। তার কারণ এখন আমরা জানি যে ডায়াবেটিক ক্যাপিটাল হিসেবে পৃথিবীতে ভারতবর্ষ অন্যতম একটা দেশ হিসেবে উঠে চলে এসেছে। সেই জায়গায় এই সব রোগগুলো চিকিৎসা বা লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডারের চিকিৎসা যদি স্টেম সেল দিয়ে হতে পারে বা ভবিষ্যতে হবে বলে আমাদের মনে হচ্ছে, সেক্ষেত্রে এই স্টেম সেল রেখে দেওয়াটাই মনে হয় যেন বুদ্ধিমানের কাজ। এবং এই স্টেম সেল রাখতে যে পরিমাণ টাকা খরচা হয়, সেটা মনে হয় মধ্যবিত্ত পরিবারের কাছে খুব বিশাল টাকা নয়, এবং মনে হয় সে টাকাটার পরিমাণটা উইল বি ওয়ার্থ ইট যখন এটা ব্যবহার হবে। আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে যে সমস্ত মানুষজন এগিয়ে আসবেন এই কর্ড ব্লাড ব্যাংকে তাদের এই স্যাম্পল রেখে দেওয়ার জন্য, এটা তো একটা সেফটি ভল্টের মতন জায়গা। তো সামান্য আমাদের যে বাড়ির স্থাবর অস্থাবর সম্পত্তি অর্থাৎ সোনা গয়না ভল্টে রাখতে গেলেও আমাদের কিন্তু নিয়মিত একটা অর্থ প্রদান করে যেতে হয় ব্যাংকের কাছে বা কোনো সংস্থার কাছে। তো সেক্ষেত্রে এই সেফটি ভল্টে যখন একটা ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত, তখন তাদের জন্য মধ্যবিত্তের নাগালের মধ্যে কি এই কস্ট? এবার আমাকে কস্টটা মধ্যবিত্ত নাগালের মধ্যে কিনা সেটা বলতে গেলে অনেকগুলো ভেরিয়েবলস আছে।
কারণ এইখানকার যে কোয়ালিটি কন্ট্রোল বা যে ধরনের ইনস্ট্রুমেন্ট যে জায়গায় যেরকমভাবে রাখা হয়, সেইটার কস্টিং যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই এই কস্টিংটা কিন্তু বিরাট বেশি হয়। যেরকম আমি খুব গল্পচ্ছলে আগের দিনে বলছিলাম যে একটা সিগারেটের দাম যদি 100 টাকা হয়, এক প্যাকেট সিগারেটের দাম, সেক্ষেত্রে মনে হয় 3 বছরের সিগারেটের দামে একটা কর্ড ব্লাড ব্যাংকিং সম্পূর্ণ হয়ে যেতে পারে, যেটা কর্ড ব্লাড কালেকশন থেকে শুরু করে ব্যবহার হওয়া পর্যন্ত এই পুরো খরচাটা কিন্তু এই টাকার মধ্যে চলে আসবে। এমন নয় যে আজকে কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জন্য কালেকশন করার জন্য আলাদা খরচা, প্রসেসিং করার জন্য আলাদা খরচা, টেস্টিংয়ের জন্য আলাদা, ক্রায়োজেনিক স্টোরেজের জন্য আলাদা, এবং সেটাকে ক্রায়োজেনিক স্টোরেজে করে ব্যবহার করতে নিয়ে যাওয়ার জন্য আলাদা খরচা। এটা তা কিন্তু নয়। 21 বছরের রাখার জন্য ওই একটা পরিমাণ টাকাই খরচা হবে, সেটা একবারে দেওয়া যায় বা সেটা কোনো ইনস্টলমেন্টেও দেওয়া যায়। টাকার পরিমাণটা আমি এক্ষুনি ক্লিয়ারলি বলতে পারছি না, কারণ টাকার পরিমাণটা পাল্টায়, হয়তো আজকে যেটা রয়েছে কালকে সেটা নাও থাকতে পারে, কিন্তু এইটা মধ্যবিত্তের নাগালের মধ্যে বলেই আমার মনে হয়। এরকম একটা সিকিউরিটি ভল্টে জিনিসটা রাখতে গেলে কোনো ফাইন্যান্স নেওয়া পসিবিলিটি রয়েছে এখানে? হ্যাঁ, কর্ড লাইফে এইরকম কিছু ফিনান্সিয়াল কোম্পানির সঙ্গে তাদের কর্ড লাইফের টাই আপ আছে। যদি তারা এইখানে কর্ড ব্লাড রাখতে চান এবং তারা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চান, তখন কর্ড লাইফই তাদের সঙ্গে এই ফিনান্সিয়াল কোম্পানিদের পরিচয় করিয়ে দেবেন। তখন তারা ওনাদেরকে ইনস্টলমেন্টে টাকাটা পেমেন্ট করতে পারবেন এবং তারা কর্ড লাইফকে পেমেন্ট করে দেবেন। এই পদ্ধতিটা আছে। এই বিষয়টাতে কতটা মানুষজনের এগিয়ে আসা উচিত বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? সত্যি কথা বলতে কি, আজকে একটা বাড়িতে যদি একটা টিভি থাকে, একটা টিভির দাম প্রায় 20 থেকে 25,000 টাকা। একটা এয়ার কন্ডিশনারের দাম প্রায় ওই রকম। এইবার একটা টিভি আর একটা এয়ার কন্ডিশনারের দামে যদি একটা মানুষের সম্পূর্ণ জীবন বাঁচানোর মতো কোনো জিনিস আমি প্রিজার্ভ করে রাখতে পারি, আমার প্রশ্নটা হবে কেন নয়। তার কারণ এমন কিছু জিনিস ভবিষ্যতে লাগতে পারে যখন কপাল চাপড়ানো ছাড়া কোনো কিছু করার থাকবে না, যে স্টেম সেলটা না পাওয়া যায়। কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যদি আমাদের নবজাতকের কাছে অঙ্গীকারবদ্ধ থাকতেই হয়, তবে সুন্দর এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে অবশ্যই প্রতিটা মানুষের এখন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই স্টেম সেল সংরক্ষণ করতে হবে। এটুকুই জানানোর ছিল আপনাদের কাছে। আরো বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করছেন ছোট্ট করে। প্রচুর শেয়ার চাই, সব বন্ধুদের এই ভালো তথ্যটা তো জানাতে হবে। দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো টপিকের সঙ্গে। এভাবেই আমাদের শিশু দিবস কাটলো নবজাতকের সুস্থ ভবিষ্যৎ কামনা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা।